আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা লাইভে আছো আমাকে জানাও। একজনকে দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম মাহিন। আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়ের উপরে। আমাদের অষ্টম অধ্যায়ে যে উৎপাদন ক্ষমতার যে প্রকারভেদ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা ওই টপিকের উপরে বোর্ড প্রশ্ন সমাধান করব। 2016 এবং 2017 সালের প্রশ্ন সমাধান করা হবে আজকে। আচ্ছা, শুরুতেই আমরা আগে জেনে নেই যে উৎপাদন ক্ষমতা কি কি ধরনের হয়ে থাকে। ওয়ালাইকুম আসসালাম রাফি। আচ্ছা, উৎপাদন ক্ষমতা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 4 ধরনের হয়ে থাকে। প্রথমেটাই হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এবং দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে প্রকৌশলগত, তৃতীয় প্রকারভেদ কার্যকর উৎপাদন ক্ষমতা, এবং চতুর্থ হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তো শুরুতেই আসো আমরা জেনে নেই যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা কি। স্বাভাবিক অবস্থায় কোনো উৎপাদন প্রক্রিয়া বা সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব তাকে বলা হয় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। একটা প্রক্রিয়া ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করা সম্ভব হবে সেটাকেই বলা হবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এবং প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে তোমার যন্ত্রপাতির মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করা হয় তাকে বলা হয়ে থাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় কি করা হয়, তোমার যন্ত্রের আলোকে মূল্যায়ন করা হয়ে থাকে আসলে কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে সেই যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে। এবং এক্ষেত্রে তোমার যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হয় এবং যন্ত্রপাতির গায়ে কি থাকে, তোমার লেখা থাকে যে আসলে সেই যন্ত্রটা দ্বারা কি পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব। এবং কার্যকর উৎপাদন ক্ষমতায় কি করা হয়, তোমার যে একটা স্বাভাবিক পরিবেশে অর্থনৈতিক সাশ্রয়ের মাধ্যমে তোমার কোনো প্রক্রিয়া বা প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে তাকেই বলা হয় কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে কার্যকর উৎপাদন ক্ষমতায় কোনটাকে প্রাধান্য দেওয়া হয়, তোমার মিতব্যয়িতাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তার মানে কম ব্যয়ে অধিক উৎপাদনকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। এবং প্রকৃত উৎপাদন ক্ষমতায় কি করা হয়ে থাকে, উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভর করে আসলে কি পরিমাণ পণ্য সে প্রতিষ্ঠান উৎপাদন করতে সক্ষম হবে। তাহলে একটা নির্দিষ্ট ব্যবস্থা থেকে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা স্বাভাবিকভাবে তোমার উৎপাদিত হয় তাকে বলা হয়ে থাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা জানলাম যে উৎপাদন ক্ষমতা 4 প্রকার হয়ে থাকে এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি জানা যায়, তোমার সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ জানা যায়। এবং প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় আমরা কিভাবে জানতে পারি, যে যন্ত্রের মাধ্যমে এটার বার্ষিক উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয়ে থাকে। খেয়াল করো, এখানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় সর্বোচ্চ উৎপাদনের হার বের করা হয় এবং প্রকৌশলগততে কি করা হয়, তোমার যন্ত্রের উৎপাদন ক্ষমতার উপরে আসলে নির্ভর করে থাকে যে কি পরিমাণ পণ্য সেই যন্ত্র ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা সম্ভব হবে। ওয়ালাইকুম আসসালাম রায়াত, ওয়ালিদ, অনেককে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো প্রকৃত উৎপাদন ক্ষমতা। এই প্রকৃত উৎপাদন ক্ষমতায় কি করা হয়ে থাকে, নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ হচ্ছে কয় ধরনের হয়ে থাকে, 4 ধরনের হয়ে থাকে। এবং এক একটা উৎপাদন ক্ষমতায় এক একটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাহলে তোমাদের এই পর্যন্ত কি কারো সমস্যা আছে? তোমরা একটু দেখে নাও, কারণ আমরা যে বোর্ড প্রশ্ন সমাধান করব 2016 এবং 17 সালে এই 4টা টপিক রিলেটেড হবে এবং সেই তোমাদেরকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে আসলে কোন ধরনের উৎপাদন ক্ষমতার কথা সেই উদ্দীপকে নির্দেশ করা হয়েছে। তোমাদের এই প্রকারভেদে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, কারণ উদ্দীপকে সমাধানে গেলে তখন কিন্তু আবার এগুলো চলে আসবে। কারো সমস্যা আছে এখানে?
আরেকটা বিষয়, তোমাদের সকলেই মেসেজ পাঠানো হয়েছে 7 তারিখে, 7ই জুলাই। খেয়াল করে দেখো, তোমাদের যাদের বেতন বকেয়া রয়েছে সবাই চেষ্টা করবে সাধ্যমতো বেতনটা পরিশোধ করে দিতে, এবং বিকাশের মাধ্যমেই তোমার বেতন পরিশোধ করতে হবে। তোমাদের নিয়মাবলী মেসেজেই দেওয়া হয়েছে, এবং সেখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে মেসেজে। যদি কারো কোনো সমস্যা হয় বিকাশে টাকা সেন্ড করতে, সেখানে তোমরা পে করতে কোনো অসুবিধা হলে বা কোনো সিস্টেম সম্পর্কে জানতে হলে তোমরা সেই হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে জানতে পারবে। এবং বকেয়া বেতনটা পরিশোধ করে আমাকে অবশ্যই ফোন করে অথবা মেসেজ দিয়ে জানাবে যে কে কোন মাসের পরিশোধ করেছে, কারণ এগুলো আমাকে আবার হিসাব তৈরি করতে হবে। ঠিক আছে, সবাই চেষ্টা করবে যে যা পারো পরিশোধ করে দিতে, এবং পরিশোধ করার পরে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কারো কোনো এই পর্যন্ত সমস্যা নেই, তাহলে আমরা বোর্ড প্রশ্ন সমাধানে চলে যাই। শুরুতে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2017 সাল। সবাই দেখতে পাচ্ছ, লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? খেয়াল করো তো, ক্লিয়ার যদি বোঝা না যায় আমাকে একটু বলো। আচ্ছা, মাইশা লিখেছ প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় কি করা হয়ে থাকে? যন্ত্রের আলোকে আসলে উৎপাদন ক্ষমতাটা হিসাব করা হয়ে থাকে, যে কোনো একটা যন্ত্র ব্যবহার করে কি পরিমাণ পণ্য তোমার বা দ্রব্য উৎপাদন করা সম্ভব হবে। ধরো একটা ফটোকপি মেশিনের পার ডে উৎপাদন ক্ষমতা হচ্ছে তোমার 1000 কপি সে উৎপাদন করতে পারবে। সে মেশিনের গায়ে লেখা থাকে যে পার ডে 1000 কপি উৎপাদন করা হচ্ছে সেই তোমার সেই যন্ত্রটার প্রকৌশলগত ক্ষমতা। তার মানে যন্ত্রের গায়ে এখানে এক্ষেত্রে লেখা থাকে যে আসলে কি পরিমাণ পণ্য সেই যন্ত্র ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যেতে পারে, সেটাই হচ্ছে সেই যন্ত্রটার প্রকৌশলগত ক্ষমতা। এই ক্ষেত্রে যন্ত্রের আলোকে তোমার উৎপাদন ক্ষমতাটাকে হিসাব করা হয়ে থাকে, মূল্যায়ন করা হয়ে থাকে। যখনই যন্ত্রের আলোকে তোমার উৎপাদন ক্ষমতা মূল্যায়ন করা হবে তখনই সেটা হবে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। ক্লিয়ার মাইশা? আচ্ছা, তাহলে আমরা সমাধান করি সিলেট বোর্ড 2017। দেখো কি বলেছে, যে জনাব ইলাহি একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক। তিনি সম্প্রতি কদেশ থেকে একটি আধুনিক আইসক্রিম তৈরির যন্ত্র আমদানি করেন, এবং যন্ত্রপাতির গায়ে সেই যন্ত্রটির গায়ে দৈনিক 8000 কেজি উৎপাদন হচ্ছে। মানে সেই যন্ত্রটার গায়ে লেখা আছে যে দৈনিক 8000 কেজি সেই যন্ত্র ব্যবহার করে উৎপাদন করা সম্ভব হচ্ছে। এবং এ অবস্থায় জনাব ইলাহি যন্ত্রটির উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে শ্রমঘণ্টা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেন। খেয়াল করো, শুরুতে কি বলেছে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি? আমরা একটু আগেই আলোচনা করলাম যে আসলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় সব সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারবে সেটাই হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তার মানে এক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদনের হারকেই নির্ণয় করা হয়ে থাকে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায়। তারপরে দেখো, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষ ব্যবস্থাপনা কি আবশ্যক? হ্যাঁ, যে কোনো কাজেই তোমার দক্ষ ব্যবস্থাপনা দরকার রয়েছে, কারণ একটা দক্ষ ব্যবস্থাপনার ওপরেই নির্ভর করে থাকে প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন কতটুকু করা সম্ভব হবে, সেটা নির্ভর করে দক্ষ ব্যবস্থাপনার উপরে। এবং দক্ষ ব্যবস্থাপনার উপরেই তোমার প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়ে থাকে, এবং এটা নির্ভর করে থাকে। এবং তোমার এই দক্ষ ব্যবস্থাপনা যদি অধিক মাত্রায় উৎপাদন ক্ষমতা নির্ধারণ করে, তাহলে দেখা যাবে কি যথাযথভাবে তোমার পরিচালনার মাধ্যমে তা অর্জন করা সম্ভব হবে। এবং অদক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি হবে, তোমার প্রতিষ্ঠান তার কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করতে পারবে না, যার ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সম্ভব হবে না। এজন্য তোমার যে কোনো উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য যে কোনো কাজেই তোমার উৎপাদন বাড়ানোর জন্য দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। এভাবে তোমরা ব্যাখ্যা করে দিবে, এবং 6-7 লাইনের মধ্যে ব্যাখ্যা করে দিবে অনুধাবনমূলক প্রশ্নে 2 মার্কসের জন্য। তারপরে দেখো গতে কি বলেছে, যে উদ্দীপকে জনাব ইলাহির আইসক্রিম তৈরির যন্ত্রটির বর্তমান উৎপাদন ক্ষমতার নাম কি? তাহলে দেখো তো, আইসক্রিম তৈরির যন্ত্রটার বর্তমান উৎপাদন ক্ষমতার নাম কি? আমরা তো 4 ধরনের উৎপাদন ক্ষমতা সম্পর্কে একটু আগে জানলাম, তাহলে এখানে কোন ধরনের উৎপাদন ক্ষমতাকে নির্দেশ করা হয়েছে? তোমরা চেষ্টা করো, তোমরা না পারলে আমি উত্তরটা বলে দিব।
দেখো তো এটার উৎপাদন, বর্তমান উৎপাদন কি বলা হয়েছে প্রশ্নে? বর্তমান উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে, একটু খেয়াল করে দেখো। এটা যন্ত্রটির দ্বারা হবে, যন্ত্রটির দ্বারা, ঠিক আছে। আচ্ছা, কেউ পারছো না, আমি উত্তরটা বলে দিচ্ছি। এখানে খেয়াল করো, যন্ত্রটির দ্বারা দৈনিক 8,000 কেজি উৎপাদন হচ্ছে, তার মানে দৈনিক কত উৎপাদন হচ্ছে? 8,000 উৎপাদন হচ্ছে। তাহলে এখানে বলেছে যে বর্তমান, যখনই তোমার উদ্দীপকে বলবে যে আসলে বর্তমানে বা প্রকৃত পক্ষে কী পরিমাণ উৎপাদন করা সম্ভব হচ্ছে, তখনই আমরা বুঝতে পারবো যে এখানে আসলে প্রকৃত উৎপাদন ক্ষমতার কথা নির্দেশ করা হয়েছে। খেয়াল করো, এটা কিন্তু তোমার প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হবে না। কি কারণে হবে না? দেখো, বর্তমান বলেছে যে বর্তমান উৎপাদন ক্ষমতার নাম কি, যেহেতু তোমার বর্তমানে আসলে কতটুকু উৎপাদিত হয়েছে তার উপরই নির্ভর করে আসলে প্রকৃত উৎপাদন ক্ষমতাটা আসলে কি। আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমরা জানতে পারলাম যে এটা বর্তমান উৎপাদন ক্ষমতার নামটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এখানে প্রকৃত উৎপাদন ক্ষমতার কথা নির্দেশ করা হয়েছে আসলে যে বর্তমানে কি পরিমাণ পণ্য আসলে উৎপাদন হয়েছে, 8,000 কেজি উৎপাদন করা সম্ভব হয়েছে। তাহলে গয়ের উত্তর হবে তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। এবং প্রকৃত উৎপাদন ক্ষমতায় কি বলা হয়েছে সংজ্ঞায় আমরা একটু আগে জানলাম যে আসলে স্বাভাবিকভাবে একটা উৎপাদন ব্যবস্থা থেকে একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা সম্ভব হবে সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এখানে সময় নির্দেশ করে দিয়েছে যে আসলে দৈনিক সময় নির্দেশ করে দিয়েছে, দৈনিক 8,000 কেজি উৎপাদন হচ্ছে, এবং সেই দৈনিক উৎপাদনের হারটাই হচ্ছে তোমার আসলে বর্তমান উৎপাদনের ক্ষমতাটাকে বলা হয়ে থাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা। দেখো তো এই পর্যন্ত কি কারো সমস্যা আছে কিনা? তারপরে দেখো কি বলেছে যে জনাব ইলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা গ্রহণ করেন তা কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? আসলে শ্রমঘণ্টা বৃদ্ধির তিনি কি চেয়েছিলেন? যে উৎপাদন ক্ষমতাটাকে আরও বাড়াতে চেয়েছিলেন। আসলে উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা, শ্রমঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা খুবই যুক্তিসঙ্গত। এবং শ্রমঘণ্টা আসলে বৃদ্ধি বলতে কি বোঝায়? শ্রমঘণ্টা বৃদ্ধিকরণ হচ্ছে কাজের সময় বাড়ানো, মানে কাজের সময় বৃদ্ধি করাকেই বলা হয়ে থাকে শ্রমঘণ্টা বৃদ্ধি। এবং শ্রমঘণ্টা বৃদ্ধি করলে কি হবে? যন্ত্রের ব্যবহারও বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি দেখা যাবে উৎপাদনশীলতাও কি হবে? বাড়বে। তাহলে দেখো, শ্রমঘণ্টা বৃদ্ধির সিদ্ধান্তটা আসলেই যৌক্তিক, কারণ শ্রমঘণ্টা বাড়ালে উৎপাদনও কি হবে? বাড়বে এবং যন্ত্রটাও বেশি ব্যবহৃত হবে এবং শ্রমিকদের কাজেরও সময় বৃদ্ধি পাবে। ফলে কি হবে? যন্ত্রটি অধিক সময় সচল থাকার ফলে তোমার অধিক পরিমাণে উৎপাদন করা সক্ষম হবে। উৎপাদন করতে সক্ষম হওয়ার ফলে কি হবে? তোমার অধিক উৎপাদনের ফলে আমরা জানি কি হয়? পণ্যের একক প্রতি ব্যয় কমে যায়, এবং একক প্রতি ব্যয় কম হলে কি হবে? তোমার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে ইলাহির এই পরিকল্পনাটা আসলেই যৌক্তিক, শ্রমঘণ্টা বৃদ্ধির পরিকল্পনা। আচ্ছা দেখো, এই পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, কারো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাই। রাজশাহী বোর্ড 2016 সবাই দেখতে পাচ্ছ, খেয়াল করো। আচ্ছা দেখো, লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? দেখো কি বলেছে, আফতাব ফুড প্রোডাক্টস একটি বিখ্যাত পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুরুতে দৈনিক 1000 ব্যাগ পোলট্রি ফিড উৎপাদন করত। শুরুতে তা কত উৎপাদন করত? শুরুতে দৈনিক 1000 ব্যাগ পোলট্রি ফিড উৎপাদন করত, কিন্তু একই সময়ে ও শ্রম ব্যয় করে বর্তমানে দৈনিক 950 ব্যাগ খাদ্য উৎপাদন করে। আসলে করার কথা ছিল 1000, কিন্তু বর্তমানে
সেই সময় একই সময়ে শ্রম ব্যয় করার পরও 950 ব্যাগ উৎপাদন করছে, তার মানে 50 ব্যাগ কম উৎপাদিত হচ্ছে এখানে, এবং একই সময়ে শ্রমে কম খাদ্য উৎপাদনের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং এই প্রতিষ্ঠানটি উৎপাদন বৃদ্ধি করতে আগ্রহী। তাহলে দেখা যাচ্ছে যে সময় এবং একই সময় এবং শ্রমে কম খাদ্য উৎপাদনের কারণে কি হচ্ছে, উৎপাদন ব্যয় বাড়ছে এবং প্রতিষ্ঠানটি আরও উৎপাদন বৃদ্ধির জন্য আগ্রহ প্রকাশ করছে। শুরুতে দেখো কি বলেছে, জ্ঞানমূলক প্রশ্নে বলা হয়েছে যে উৎপাদন ক্ষমতা কি। উৎপাদন ক্ষমতা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতা। একটা নির্দিষ্ট সময়ে একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে তাকেই বলা হবে কি, উৎপাদন ক্ষমতা। এবং মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে কি বুঝো? আমরা মিতব্যয়িতার কথাটা কোথায় আলোচনা করেছি মনে আছে কারো? মিতব্যয়িতার কথাটা কার্যকর উৎপাদন ক্ষমতায় বলা হয়েছিল। কার্যকর উৎপাদন ক্ষমতায় তোমার কি করা হয়, ব্যয় সাশ্রয়ের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং মিতব্যয়িতার সাথে উৎপাদন করা হয়ে থাকে। তাহলে দেখো তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যখন একক প্রতি গড় উৎপাদন ব্যয় নির্দিষ্ট সময় পর্যন্ত হ্রাস পাবে তখনই তাকে বলা হবে কি, মিতব্যয়ী উৎপাদন মাত্রা। মিতব্যয়ী উৎপাদন মাত্রাটা আমি আবার বলছি যে যখন তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে সেই সাথে সাথে যখন একক প্রতি গড় উৎপাদন ব্যয়টা হ্রাস পাবে তখনই তাকে বলা হবে, সে প্রক্রিয়াটাকেই বলা হবে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। তার মানে উৎপাদন বাড়লে কি হয়, তোমার একক প্রতি গড় ব্যয়টা কমে যায় এবং কমে যাওয়ার ফলে কি হয়, তোমার মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হয়। এবং উৎপাদনের শুরুতে কি হয়, স্থায়ী ব্যয়টা বেশি থাকে, যার ফলে কি হয়, একক প্রতি ব্যয়টা বেশি হয়ে থাকে। কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে সেই উক্ত স্থায়ী ব্যয়টা প্রতি একক পণ্যের মধ্যে ভাগ হয়ে যাওয়ার কারণে দেখা যায় কি, যে একক প্রতি উৎপাদন ব্যয়টা আসলে হ্রাস পায়। আর এভাবেই তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কি হয়, একক প্রতি উৎপাদন ব্যয়টা তোমার নির্দিষ্ট স্তর পর্যন্ত হ্রাস পেয়ে থাকে। দেখো তো এই মিতব্যয় উৎপাদন মাত্রায় তোমাদের সমস্যা আছে কিনা। মিতব্যয়ী উৎপাদন মাত্রায় তোমার কি করা হবে, উৎপাদন পরিমাণ, মূল থিমটা হচ্ছে, মূল বক্তব্যটা হচ্ছে এখানে যে উৎপাদন বাড়ার সাথে সাথে কি হবে, তোমার একক প্রতি গড় ব্যয়টা কমে যাবে, কারণ সেই একক প্রতি ব্যয়টা প্রত্যেকটা পণ্যের মধ্যে ভাগ হয়ে যাওয়ার ফলে তোমার কি হয়, উৎপাদন ব্যয়টা একটা সময় গিয়ে হ্রাস পেতে শুরু করে। আর এটাই হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। তারপরে দেখো কি বলা হয়েছে, আফতাব ফুড প্রোডাক্টস কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে। এবার তোমরা চেষ্টা করো যে আফতাব ফুড প্রোডাক্টস কোন ধরনের উৎপাদন ক্ষমতাটাকে আসলে অনুসরণ করছে, দেখো তো কেউ পারো কি না। প্রত্যেকে চেষ্টা করো, কারণ আমরা 4টা যে প্রকারভেদ আলোচনা করলাম সেই 4টার একটি হবে, কোনটি হবে প্রত্যেকে চেষ্টা করে দেখো। আমি একটু আগেই উত্তরটা বলে দিয়েছি, তোমরা খেয়াল করেছো কিনা। প্রত্যেকের পারা উচিত এই উত্তরটা, যে আসলে আফতাব ফুড প্রোডাক্টস কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে। কেউই পারছো না। রাহাত, হিমেল, রায়াত, দেখো কেউ পারো কি না। রাফি, মাহেক উত্তর করেছো, মাহেকের উত্তরটা ভুল। আবার চেষ্টা করো মাহেক, প্রকৃত হবে না এটা। দেখো খেয়াল করে কি বলেছে আসলে, কিন্তু একই সময়ে শ্রম ব্যয় করে প্রতিষ্ঠানটা বর্তমানে 950 ব্যাগ খাদ্য উৎপাদন করছে। শুরুতে তারা কি করতো, যে তোমার দৈনিক 1000 ব্যাগ পোলট্রি ফিড উৎপাদন করতো, এবং সময় এবং শ্রম ব্যয় করার পরেও দেখা যাচ্ছে যে উৎপাদনের মাত্রাটা কমে যাচ্ছে। এবং সে কি সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে,
যে একই সময় এবং শ্রমে তারা কম খাদ্য উৎপাদনের কারণে উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পাওয়ার ফলে সে প্রতিষ্ঠানটা উৎপাদন বাড়ানোর জন্য তাদের আগ্রহ প্রকাশ করছে। তারা কিভাবে উৎপাদন বাড়ানোর আগ্রহ প্রকাশ করছে সেটা চিন্তা করলেই উত্তরটা বেরিয়ে যাবে। কেউ পারছো না? রাহাত লিখেছ কার্যকর উৎপাদন ক্ষমতা। শান্তা প্রকৃত লিখেছ ভুল। মাহেকের উত্তরও ভুল এবং শান্তার উত্তরটাও ভুল, প্রকৃত উৎপাদন ক্ষমতা হবে না। হ্যাঁ, শান্তার উত্তর এখন ঠিক আছে, চিন্তা ভাবনা করে তারপর উত্তরটা দিবে, কারণ দেখা যাবে কি উত্তর একবার লিখে ফেললে তারপরে আবার তোমার সেইটা নিয়ে ব্যাখ্যা করে আবার পরে কেটে আবার লিখতে গেলে দেখা যাবে কি তোমার সময়টা ক্ষেত্রে চলে যাবে। এই জন্য যে কোনো উদ্দীপকের উত্তর করার আগে উদ্দীপকটা ভালো মতো পড়ে চিন্তা করে নেবে যে আসলে কোনটার সাথে কোন উৎপাদন ক্ষমতাটার সাথে এটা মিলছে। রাহাতের উত্তরটা সঠিক হয়েছে এবং শান্তা পরবর্তীতে যে উত্তরটা দিয়েছে এটাও ঠিক, এবং জয় আহমেদ আকিলোর উত্তরটাও ঠিক আছে। তাহলে দেখো এটার উত্তরটা হবে আসলে কার্যকর উৎপাদন ক্ষমতা। কেন এটা কার্যকর উৎপাদন ক্ষমতা হবে? দেখো এখানে একই সময় এবং শ্রম ব্যয়ের কথা বলা হয়েছে, এবং মানে কম তোমার সময় এবং শ্রম ব্যয় করে তারা অধিক উৎপাদন বৃদ্ধির আগ্রহ প্রকাশ করছে। হ্যাঁ, মাহাকের উত্তরটা এখন ঠিক আছে। তাহলে খেয়াল করো, যখনই তোমার কম ব্যয়ে কম সময়ে অধিক উৎপাদনের কথা বলা হবে, ব্যয় সাশ্রয়ের কথা বলা হবে, মিতব্যয়িতার কথা বলা হবে উদ্দীপকে, তখনই তোমরা বুঝবে যে আসলে এটা কার্যকর উৎপাদন ক্ষমতার কথা নির্দেশ করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আফতাব ফুড প্রোডাক্টস কি করছে, কার্যকর উৎপাদন ক্ষমতা অনুসরণ করছে। খেয়াল করো, ক্লাস করার ফলে কিন্তু তোমাদের অনেক ভুল ভ্রান্তি থাকে যেগুলো সংশোধন করা সম্ভব হচ্ছে। এজন্য সবাই চেষ্টা করবে। সবাইকে আমার অনুরোধ যে যারা ক্লাস করছো প্রত্যেকেই নিয়মিত ক্লাস করার চেষ্টা করবে এবং বাকিদেরকেও জানিয়ে দিবে, তোমাদের যার যে ফ্রেন্ডরা আছে সবাইকে বলবে যে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা নেওয়ার কোনো চেষ্টা করবে যে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে, কারণ এই ক্লাস অ্যাটেন্ড করার ফলে দেখা যাবে যে তোমাদের যেই ভুল রয়েছে, যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো সংশোধন করা সম্ভব হবে। দেখো এই যে অনেকে উত্তরটা কিন্তু ভুল বললে, আবার অনেকে ঠিক বলেছ, যার ফলে দেখা যাচ্ছে কি যে ভুলটা তোমাদের এখন হচ্ছে সেটা পরবর্তীতে আর হবে না। এজন্য চেষ্টা করবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে মনোযোগের সাথে। তারপরে দেখো, তাহলে আমরা জানলাম যে আফতাব ফুড প্রোডাক্টস কার্যকর উৎপাদন ক্ষমতা অনুসরণ করে, এবং কার্যকর উৎপাদন ক্ষমতাটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ে তার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে তোমার সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারবে তাকেই বলা হবে কার্যকর উৎপাদন ক্ষমতা। এই আফতাব ফুড প্রোডাক্টস কি উৎপাদন করে থাকে? পোলট্রি ফিড উৎপাদন করে। শুরুতে এটা দৈনিক 1000 ব্যাগ পোলট্রি ফিড উৎপাদন করত, কিন্তু বর্তমানে এটা একই সময় শ্রম ব্যয় করে উৎপাদন কিছুটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? সেটা নানান কারণ হতে পারে, তোমার কর্মীদের অদক্ষতা হতে পারে, আবার হচ্ছে অপচয়ের কারণ হতে পারে যন্ত্রপাতির। তো তারপরে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানটা সময় ও শ্রমের প্রতি বেশি গুরুত্ব আরোপ করে তাদের পণ্যটা উৎপাদন করতে চাচ্ছে। এই যে দেখো এই একই সময় ও শ্রমে তারা কম খাদ্য উৎপাদনের কারণে উৎপাদন ব্যয় তাদের বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তারা কি করছে, উৎপাদন বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করছে। তার মানে তারা কম সময়ে এবং কম একই শ্রম ব্যবহার করে অধিক উৎপাদনের আগ্রহ প্রকাশ করায় এটাকে আমরা বলতে পারি যে কার্যকর উৎপাদন ক্ষমতার সাথে এটা মিলে যাচ্ছে, কাজে এটা কার্যকর উৎপাদন ক্ষমতাকেই নির্দেশ করছে। তাহলে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? গ পর্যন্ত। গ এর উত্তরটা হবে কার্যকর উৎপাদন ক্ষমতা। তোমাদের বইতে আরও অনেক সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে বাসায় সমাধান করতে। আজকে তোমাদের কাজ থাকবে যে যেই 4টা
প্রকারভেদ রিলেটেড যেই উদ্দীপকগুলো সৃজনশীল প্রশ্নগুলো বইতে রয়েছে সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে এবং কোথাও সমস্যা হলে আমাকে জানাবে। আচ্ছা, গয়ের উত্তর হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। এবার দেখো কি বলেছে, ঘতে আফতাব ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। আসলে এই আফতাব ফুড প্রোডাক্টসের তোমার যে সিদ্ধান্তটা নিয়েছে যে তারা উৎপাদন বাড়াবে একই সময় এবং শ্রম ব্যয় করে, এই উৎপাদন বাড়ানোর যেই তাদের চিন্তাধারাটা আসলেই যৌক্তিক। এবং কারণ কি, কম খরচে যখন অধিক উৎপাদন করা সম্ভব হবে তখন কি হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাদের উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারবে, যার ফলে দেখা যাবে কি প্রতিষ্ঠান মিতব্যয়িতা অর্জন করতে পারবে। আর মিতব্যয়িতার সাথে অধিক পণ্য উৎপাদন করতে পারলে তোমার কি হবে, আলটিমেটলি তোমার উৎপাদন ব্যয় হ্রাস পাবে। উৎপাদন ব্যয় হ্রাস পেলে কি হবে, কোম্পানির মুনাফা বাড়বে, এবং কোম্পানির মুনাফা বাড়লে কি হবে, কোম্পানি খুব দ্রুত তার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে এবং তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে সক্ষম হবে। তাহলে দেখো যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি এর একক প্রতি উৎপাদন ব্যয়কে হ্রাস করে। তাহলে উৎপাদন বাড়লে কি হয়, একক প্রতি উৎপাদন ব্যয়টা হ্রাস পেয়ে যায়। সেই ব্যয়টা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দেখা যায় সেই উৎপাদন ব্যয়টা প্রত্যেকটা পণ্যের মধ্যে ভাগ হয়ে যাওয়ার ফলে তোমার কি হয়ে থাকে, একক প্রতি উৎপাদন ব্যয়টা হ্রাস পেয়ে থাকে। এবং সেক্ষেত্রে দেখো আফতাব ফুড প্রোডাক্টস কী করেছে, যে তাদের উৎপাদন যদি বাড়ায় তাহলে তাদের কি হবে, একক প্রতি উৎপাদন খরচটা কমে যাবে। এবং প্রতিষ্ঠানে নিয়োজিত যে কর্মীরা রয়েছে তাদের কি করতে হয়, নির্দিষ্ট বেতন দিতে হয়। তাই তাদের সদ্ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পারলে কি হবে, প্রতিষ্ঠান অধিক মুনাফা লাভ করতে সক্ষম হবে। এছাড়া তোমার কি হবে, অপচয় সংক্রান্ত যে ব্যয়গুলো রয়েছে, যন্ত্রপাতির অপচয় সংক্রান্ত, সেগুলো কি হবে, কমে যাবে। এবং অতিরিক্ত উৎপাদিত পণ্য বাজারে সরবরাহ করে কি করা সম্ভব হবে, বাজারটা ধরে রাখা সম্ভব হবে। এবং যার ফলে তোমার এই আফতাব ফুড প্রোডাক্টসের যে কম সময়ে এবং একই সময়ে শ্রম ব্যবহার করে অধিক উৎপাদন বৃদ্ধির যে আগ্রহটা, এটা আসলেই যুক্তিসঙ্গত। তোমরা এভাবে ব্যাখ্যা করে দিবে সুন্দর করে। শুরুতে তোমরা উদ্দীপক শনাক্ত করবে এবং সেই শনাক্ত গয়ের উত্তর লেখায় তোমরা অনেকে ভুল করে থাকো। তোমরা কি করবে, শুরুতে আগে শনাক্ত করবে, শনাক্ত করার পরে ধরো কার্যকর উৎপাদন ক্ষমতা গয়ের উত্তর, সেটা নিয়ে ব্যাখ্যা করবে সংজ্ঞা দিয়ে সুন্দর মতো ব্যাখ্যা করে 3 প্যারায় লিখবে গয়ের উত্তর, এবং ঘয়ের উত্তরটা চেষ্টা করবে 4 প্যারায় লিখতে। আচ্ছা দেখো, এইটাতে আর কারো কোনো প্রশ্ন আছে? রাজশাহী বোর্ড 2016 আমরা সমাধান করলাম। এখন এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? রায়াত অনেক পরে উত্তরটা দিয়েছো, তোমার উত্তরটাও সঠিক। আচ্ছা, কারো সমস্যা নেই? এবার আমরা পরবর্তী বোর্ড প্রশ্ন, আজকে আমরা 3টা বোর্ড প্রশ্নই সমাধান করব। পরবর্তী বোর্ড প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 2016। সবাই দেখতে পাচ্ছ? যশোর বোর্ড 2016তে কি বলেছে, কামাল গার্মেন্টস লিমিটেড প্রতিষ্ঠানটিতে কর্মীদের জন্য সব সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার প্রযুক্তিগত দিক আধুনিকীকরণের জন্য জাপান থেকে উন্নত মানের যন্ত্রপাতি সংগ্রহ করেছে, যার উৎপাদন ক্ষমতা দৈনিক 8000 মিটার। কিন্তু দক্ষ লোকবলের অভাবে 5000 মিটারের বেশি উৎপাদন হচ্ছে না। এতে কর্তৃপক্ষ কি হয়েছে, চিন্তিত হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। তাহলে খেয়াল করো কি বলেছে, শান্তা লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? লেখা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলেছে, যে কামাল গার্মেন্টসটা তাদের প্রতিষ্ঠানের কর্মীদের সুযোগ সুবিধা দিয়েছে এবং তারা প্রযুক্তিগত দিক থেকে আধুনিকীকরণের জন্য তারা জাপান থেকে উন্নত মানের যন্ত্রপাতি সংগ্রহ করছে, যার উৎপাদন ক্ষমতা দৈনিক 8000 মিটার। খেয়াল করেছো? তাহলে এখানে
আমি ক আর খ এর উত্তরটা পরে ব্যাখ্যা করব, তোমরা গ এর উত্তরটা আর ঘ এর উত্তরটা আগে সমাধান করার চেষ্টা করো। উদ্দীপকে কোন ধরনের উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে, খেয়াল করো তো, এটা কে পারবে উত্তরটা? সবারই পারার কথা এটা। এই লাইনটা পড়ে দেখো কি বলেছে, যে প্রযুক্তিগত দিক আধুনিকীকরণের জন্য উন্নত মানের যন্ত্রপাতি সংগ্রহ করছে। আমরা কোন কোন প্রকারভেদে পড়েছিলাম যে যন্ত্রপাতির আলোকে হিসাব করা হয়ে থাকে বলো তো? যন্ত্রপাতির আলোকে উৎপাদন ক্ষমতা মূল্যায়ন করা হয়ে থাকে কোন প্রকারভেদে বলা হয়েছিল? কোন ধরনের উৎপাদন ক্ষমতা এটা, যখন যন্ত্রপাতির আলোকে মূল্যায়ন করা হবে? রাহাত উত্তর দিয়েছ, আর কে দিবে? আর কেউ পারছো না? চেষ্টা করো, প্রত্যেকেরই পারার কথা। আর কি কেউ পারবে? শান্তা, হিমেল, মাহেক, তোমরা চেষ্টা করে দেখো। হিমাংশু, কেউ পারছো কি না? শান্তা উত্তর দিয়েছ, আকিল উত্তর দিয়েছ, হিমেলের দিয়েছ, রায়াত, নাহিদ। আর কেউ পারবে কিনা দেখো তো, আমি উত্তরটা তারপরে বলে দিব। সবার লেখা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপরে বলবো। আচ্ছা, অনেকেই উত্তরটা দিয়েছো, তোমাদের প্রত্যেকের উত্তরটাই সঠিক। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হবে। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে আসলে প্রকৌশলগত ক্ষমতা হবে? যখনই তোমার যন্ত্রপাতির আলোকে উৎপাদন ক্ষমতা মূল্যায়ন করা হবে। দেখো, জাপান থেকে যন্ত্র আমদানি করেছে প্রযুক্তিগত দিক থেকে আধুনিকীকরণের জন্য, এবং সেই যন্ত্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে ৮,০০০ মিটার। তাহলে আমরা জানলাম যে আসলে যন্ত্রের উৎপাদনের ক্ষমতার উপরই নির্ভর করছে আসলে কি পরিমাণ উৎপাদন করা সম্ভব হবে দৈনিক। আর এটাই হচ্ছে তোমার কি, কোন ধরনের উৎপাদন ক্ষমতা? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে গয়ের উত্তরটা হবে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার কি এটা জেনে নাও। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে কলকবজা বা যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে যখন তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা নির্ধারণ করা হবে, তখনই তাকে বলা হবে কি, তোমার প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। কারণ প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় কি করা হয়ে থাকে? শুধু মেশিনের উৎপাদন ক্ষমতাকেই বিবেচনা করা হয়ে থাকে। আমরা এর আগেই আলোচনা করেছিলাম যে এই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় তোমার কি করা হয়ে থাকে? যন্ত্রপাতি বা মেশিনের উৎপাদন ক্ষমতাটাকেই হিসাব করা হয়ে থাকে। তাই এটা কি হবে? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হবে। কারণ এই মেশিনের গায়ে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা লেখা ছিল ৮,০০০, এবং যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে প্রকৌশল উৎপাদন ক্ষমতার কথাই বলা হয়েছে। তাহলে খেয়াল রাখবে, যখনই যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা নির্দেশ করা হবে এবং যন্ত্রের আলোকে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হবে, সেই যন্ত্রটার গায়ে যখন লেখা থাকবে যে কি পরিমাণ উৎপাদন পার ডে করা হবে, সম্ভব হবে সেই যন্ত্র ব্যবহারের মাধ্যমে, সেটাই হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। খেয়াল করো, তোমরা যখনই প্রকারভেদগুলো পড়বে অবশ্যই পার্থক্যগুলো খেয়াল রাখবে, কারণ এক একটা প্রকারভেদ এক এক ধরনের পার্থক্য দেখা যায়, এবং প্রত্যেকটা কিন্তু কিছু কিছু জিনিসে যেমন কাছাকাছি রয়েছে। অনেকে তোমরা
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এবং প্রকৃততে গিয়ে ভুল করে ফেলো, এই জিনিসটা খেয়াল রাখবে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন হারকেই প্রাধান্য দেওয়া হয়, আর প্রকৃত উৎপাদন ক্ষমতায় তোমার প্রাধান্য দেওয়া হয়ে থাকে যে আসলে বর্তমানে প্রকৃতপক্ষে কী পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে, সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন। তারপরে ঘতে দেখো কি বলা হয়েছে, যে উৎপাদনের দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। দেখো তো কোন উপাদানের দুর্বলতার কারণে উৎপাদন হ্রাস পাচ্ছে। এখানে বলেছে যে কিন্তু দক্ষ লোকবলের অভাবে 5000 মিটারের বেশি উৎপাদন হচ্ছে না। খেয়াল করো, প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে দক্ষ লোকবলের অভাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার অদক্ষ জনগণের অদক্ষ তোমার কর্মীদের অভাবে, মানে অদক্ষ হওয়ার কারণেই তোমার কি হচ্ছে, তোমার উৎপাদনটা কমে যাচ্ছে। 8000 মিটার উৎপাদন করার কথা ছিল, কিন্তু এই দক্ষ লোকবলের অভাবে কর্মীদের অদক্ষতার কারণে উৎপাদন কত কমেছে দেখো, 5000 হয়ে গিয়েছে। তার মানে 8000 থেকে 5000 মাইনাস করলে হয় 3000। এই 3000 একক হচ্ছে বিচ্যুতি। তার মানে 3000 উৎপাদন করা সম্ভব হচ্ছে না এই অদক্ষ কর্মীদের কারণে। এবং একটা প্রতিষ্ঠানে মানবীয় উপাদান বলতে কি বোঝানো হয়ে থাকে, যে সকল কর্মরত যে শ্রমিক কর্মচারী রয়েছে তাদেরকে বোঝানো হয়, আর শ্রমিকরাই মূলত হচ্ছে প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তাই শ্রমিকরা যদি দক্ষ না হয়, মানবীয় উপাদানগুলো যদি দক্ষ না হয়, তাহলে কি হবে, প্রতিষ্ঠান তোমার কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন করতে সক্ষম হবে না। এজন্য তাদেরকে কি করতে হবে, দক্ষ করে গড়ে তোলার জন্য তাদেরকে অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং কিভাবে তোমার মেশিনারিজ ব্যবহার করতে হবে, কিভাবে উৎপাদন বাড়ানো মানে সম্ভব হবে, সেইগুলো সম্পর্কে তাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে। তাহলেই দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে যখন প্রশিক্ষণ প্রাপ্ত হবে কর্মীরা, তখন দক্ষতা অর্জনের মাধ্যমে তারা কি করতে সক্ষম হবে, তোমার কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন করতে সক্ষম হবে, যেটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই কি হবে, সেটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই লাভজনক হবে। কারণ যখনই অধিক মাত্রায় উৎপাদন করা সম্ভব হবে মিতব্যয়িতার সাথে, তখনই প্রতিষ্ঠান কম ব্যয়ে অধিক উৎপাদন করতে সম্ভব হওয়ার ফলে তাদের একক প্রতি ব্যয় হ্রাস পাবে এবং মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। নাহিদ এইচএসসি ক্যান্ডিডেটস, নাহিদের কি সমস্যা? আজকে যেই টপিক আমরা আলোচনা করছি, এই টপিক রিলেটেড সমস্যা থাকলে নাহিদ বলতে পারো। তোমরা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে অবশ্যই টাইমলি। অনুপম, তুমি মাত্র ক্লাস অ্যাটেন্ড করছো। আমরা কিন্তু বোর্ড কোশ্চেন 3টা বোর্ড সমাধান করেছি, এবং উৎপাদন ক্ষমতার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার এবং খ নাম্বার আলোচনায় যাই। প্রকৃত উৎপাদন ক্ষমতা কি দেখো, প্রকৃত উৎপাদন ক্ষমতায় বলা হয়েছে যে একটা প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। আর কার্যকর উৎপাদন ক্ষমতায় তোমার কি করা হয়ে থাকে, যে তোমার কার্যকর উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার সাথে উৎপাদন করার কথা বলা হয়ে থাকে। এবং কিভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা আমরা নির্ণয় করতে পারি, সূত্রের মাধ্যমে আমরা সহজেই এই কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করতে পারি। সূত্রটি প্রত্যেকে একটু লিখে রাখো। খ নাম্বার সূত্রটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা আমরা এর আগেও পড়েছিলাম যে উৎপাদন ক্ষমতাকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়ে থাকে, শতকরা হারে এককে বিভিন্নভাবে প্রকাশ করা হয়ে থাকে। অবশ্যই তোমরা খেয়াল করবে, এবং যখন উত্তরটা বের করবে অবশ্যই পার্সেন্টেজে থাকলে শতকরা হারেই যদি হিসাব করতে বলা হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে পার্সেন্টেজ দিবে। এবং অনেকে তোমরা এই সূত্র লেখার ক্ষেত্রে ভুলে যাও এই 100% গুণ করতে, এটা খেয়াল রাখবে।
তাহলে কার্যকর উৎপাদন ক্ষমতা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? কার্যকর উৎপাদন ক্ষমতা ইকুয়াল টু প্রকৃত উৎপাদন ক্ষমতাকে কি দিয়ে ভাগ করতে হবে? কার্যকর উৎপাদন ক্ষমতাকে ভাগ করলে এবং 100 দিয়ে গুণ করলে আমরা আসলেই কার্যকর উৎপাদন ক্ষমতাটা নির্ণয় করতে পারি। তাহলে এর সূত্রটা হচ্ছে কি, প্রকৃত উৎপাদন ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকর ক্ষমতা ইন্টু 100%। এই সূত্রটা ব্যবহার করে তোমরা অঙ্কটা করতে পারবে। অনেক সময় প্রশ্নে বলা হতে পারে যে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো, সেক্ষেত্রে তোমার সংখ্যা উল্লেখ করা থাকবে, পণ্যের উৎপাদনের পরিমাণ উল্লেখ করা থাকবে, উৎপাদন ক্ষমতা থাকবে এবং কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাণ দেয়া থাকবে। সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করতে পারবে। এই চ্যাপ্টারে অঙ্ক আছে, আমরা থিওরি আলোচনা শেষে অঙ্কে যাব। আজকে তোমাদের এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমরা সবাই চেষ্টা করো যে বকেয়া বেতনটা পরিশোধ করে দিতে, এবং ঈদের আগে চেষ্টা করবে বেতন পরিশোধ করে দিতে। যাদের একটু আর্থিক সমস্যা আছে তারা তোমরা 2 মাস ভেঙে ভেঙে দিতে পারো, 2 মাসের দাও বা 1 মাসের দাও, কিন্তু চেষ্টা করো ঈদের আগেই পরিশোধ করে দিতে। কারণ আমাকে আবার এই হিসাবটা কলেজকে দিতে হবে, অফিসকে দিতে হবে যে কারা কারা আসলে কোন কোন মাসের বেতন পরিশোধ করেছে। অবশ্যই বিকাশের মাধ্যমে পরিশোধ করে আমাকে SMS দিয়ে তোমাদের রোল এবং কোন কোন মাস পরিশোধ করেছো সেটা আমাকে জানাবে। এবং হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যেটা যদি কারো কোনো সমস্যা হয় বিকাশ করতে, তাহলে সেই হেল্পলাইন নাম্বারে ফোন দিলেই তোমরা জানতে পারবে যে নিয়মাবলীগুলো কি কি। তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাক। এ পর্যন্ত সবাই বাসায় প্র্যাকটিস করবে। এই প্রকারভেদ রিলেটেড বইতে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সলভ করবে নিজেরা, এবং কোথাও সমস্যা হলে আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই। আর বাসায় থাকবে, বের হয়েও না, যেহেতু করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। কাজেই কেউ বাইরে যেও না, বাসায় থেকো, এবং বাসায় থেকেই তোমরা নিজেদেরকে প্রস্তুত করো পরীক্ষার জন্য। কারণ প্রতিষ্ঠান কবে খুলবে সেটা আসলে অনিশ্চিত, কিন্তু যখনই খুলবে আসলে পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজেই তোমরা টেস্টের সিলেবাস কিন্তু আমাদের চলছে, কাজেই প্রত্যেকটা ক্লাস মনোযোগের সাথে করার চেষ্টা করবে, এবং কারো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।